হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এই পর্বে আমরা গ্রহের গতি সংক্রান্ত যে কেপলারের সূত্র রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। গ্রহের গতিবিধি সংক্রান্ত কেপলারের তিনখানা সূত্র রয়েছে, সেই তিনটি সূত্র আমরা আলাদাভাবে আলোচনা করব এবং প্রত্যেক সূত্রের সঙ্গে সংযুক্ত যে ইম্পর্টেন্ট অংশগুলো রয়েছে সেই অংশগুলো আমরা কভার করব। কোপারনিকাসের সময় থেকেই বলা হচ্ছিল যে গ্রহগুলি সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে, কিন্তু ঘোরার সময় তাদের প্রদক্ষিণ বেগ কেমন, কক্ষপথের প্রকৃতি কিরূপ সেই সম্পর্কে কিন্তু সঠিক ধারণা পাওয়া যায়নি। সেই সময়ের কথা বলছি। তারপর টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পরে গ্রহের গতি সংক্রান্ত ভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ভিন্ন রকমের তথ্য পাওয়া গেল এবং সেই তথ্য বিশ্লেষণ করে কেপলার গ্রহের গতি সংক্রান্ত তিনখানা সূত্র দিয়েছিলেন, যে সূত্রগুলো তার নাম অনুসারে কেপলারের সূত্র নামে পরিচিত। কেপলারের তিনখানা সূত্র রয়েছে। প্রথম সূত্রে যাওয়ার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল থেকে তুমি কিন্তু পরে অনেক উপকার পেতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, কেপলারের যে প্রথম সূত্র সেই প্রথম সূত্রতে বলা হচ্ছে যে গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরছে বটে, কিন্তু সেটা বৃত্তাকার কক্ষপথ নয়, একটা উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণের সময় গ্রহগুলি সূর্যকে ওই কক্ষপথের একটি ফোকাসে রেখে প্রদক্ষিণ করে। দেখো, সেটাই বলা হয়েছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্য ওই উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে অবস্থান করে। বৃত্তাকার কক্ষপথ আমরা জানি যে গোল হয়ে থাকে, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথ কেমন? যদি গোল না হয়ে একটু এরকম চাপা হয় কক্ষপথটা, এরকম, এটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথ সম্পর্কে আমরা একটু জেনে নিই, এর মধ্যে কি কি রয়েছে বা কি কি আমাদের জানা দরকার রয়েছে। দেখো, এর দুটো অক্ষ রয়েছে। এই অক্ষটা হচ্ছে বড়, বড় হওয়ার জন্য এটাকে বলা হয়ে থাকে মেজর অ্যাক্সিস। এটাকে আমরা এ দিয়ে, দৈর্ঘ্য হিসাবে এ দিয়ে লিখি। আর ঠিক এই বরাবর উপর থেকে নিচে আর একটা অক্ষ রয়েছে, এটাকে বলা হয়ে থাকে মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিসকে আমরা বি দিয়ে লিখে থাকি। এর ফোকাস কটা না, বলছে কক্ষপথের একটি ফোকাসে অবস্থান করে। নিশ্চয়ই একাধিক ফোকাস আছে, একাধিক বলতে এর দুটো ফোকাস থাকে, এই জায়গায় একটা ফোকাস থাকে, এই জায়গায় একটা ফোকাস থাকে। এই ফোকাসে সূর্য থাকবে, হয় এখানে সূর্য থাকবে না হয় এখানে সূর্য থাকবে। আমরা ধরে নিলাম সূর্য এই জায়গায় রয়েছে, এই জায়গায় সূর্য অবস্থান করবে আর গ্রহ সূর্যকে এই ফোকাসে রেখে তার চারিদিকে কি করতে থাকবে? ঘুরতে থাকবে। দেখো, এই যে উপবৃত্তাকার কক্ষপথের কথা বলছি, উপবৃত্তাকার কক্ষপথ কতটা চ্যাপ্টা হবে, মানে এই এ আর বি এর ফারাক কতটা হবে সেটা মেজার করার জন্য উৎকেন্দ্রতা বলে একটা মেজারমেন্ট রয়েছে। সেটা হয়তো তোমরা অঙ্কে পড়তে পারো, দেখবে আছে কোথাও, যেটাকে আমরা ই দিয়ে লিখে থাকি। ই এর একটা মান রয়েছে √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি মানে হচ্ছে কি মাইনর অ্যাক্সিস আর এ হচ্ছে মেজর অ্যাক্সিস, এবং এর মান সেটা 1 এর থেকে বড় হয়ে থাকে। 1 এর থেকে বড় নয়, 0 থেকে বড়, সরি, এটা 0 থেকে বড় হতে পারে। ই এর মান 1 এর ছোট হবে, কারণ এখানে একটা অংশ বিয়োগ রয়েছে। দেখো, বৃত্তের ক্ষেত্রে কি হয়ে থাকে? এ সমান বি হয়ে থাকে। এ সমান যদি বি হয়ে থাকে, ই এর মান কত হবে? 0, মানে ওর বৃত্তের উৎকেন্দ্রতার মান হচ্ছে 0। আমাদের কেপলারের সূত্র দেখা যায় যে মানে সূর্যের চারিদিকে যখন
বৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরতে থাকে সেই কক্ষপথের যে উৎকেন্দ্রতা তার মান কিন্তু খুব কম হয়। খুব কম মানে তুমি বলতে পারো একবারে শূন্যের কাছাকাছি, এবং শূন্যের কাছাকাছি হওয়ার জন্য কক্ষপথটা প্রায় তুমি বলতে পারো বৃত্তাকার। মানে আমরা সবকিছু হিসাব কিন্তু কক্ষপথ যে বৃত্তাকার সেই সম্পর্কে ধরেই কিন্তু করব। বা এইভাবেও তুমি বলতে পারো কেপলারের সূত্রগুলো বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রেও কি হয়ে থাকে, সমানভাবে প্রযোজ্য হয়ে থাকে। এই ছিল প্রথম সূত্র। প্রথম সূত্রকে আমরা কক্ষপথের সূত্র বলে থাকি। দ্বিতীয় সূত্র যাওয়ার আগে একটা বেসিক জিনিস আমরা শিখে নিই, বা দ্বিতীয় সূত্রটা যে কনসেপ্টের উপর রয়েছে সেই কনসেপ্টটা আমরা আগে এখানে দেখে নিই। এই অংশটা আমরা মুছলাম। দেখো, এটা উপবৃত্তাকার কক্ষপথ। এই কক্ষপথের একটা ফোকাসে আর একটু দূরে নিলাম, এই জায়গাতে আমাদের সূর্য অবস্থান করছে, এটা হলো সান। আর এই জায়গায় কোনো একটা প্ল্যানেট ধরো এই জায়গাতে রয়েছে, এখানে প্ল্যানেট কি করছে, সূর্যের চারিদিকে এইদিকে ঘুরছে। সূর্য এবং ওই গ্রহের মধ্যে যে সংযোজক সরল রেখাটা পাবো, এটা হচ্ছে মানে যোগ করে দিলে যে রেখাটা পাবো সেটা সংযোজক রেখা। সংযোজক রেখাটা আমরা টানলাম, এ গ্রহ ঘুরছে, তো ঘুরলে কি হবে, একটা নির্দিষ্ট সময় পরে সে কোনো একটা জায়গায় এসে হাজির হবে। আমরা ধরে নিলাম যে খুব ক্ষুদ্র সময়ে গ্রহটা এই অবস্থানে গিয়ে হাজির হলো। এই অবস্থানে গিয়ে হাজির হলো মানে এই যে তুমি দৈর্ঘ্যটা নিয়েছিলে সেটা কি করলো, এইভাবে সরে গেল। অর্থাৎ এ কিছুটা কোণ বা বলতে পারো কিছুটা ক্ষেত্রফলকে কি করে গেল, কভার করে গেল। এই যে এই ক্ষেত্রফলটাও কি করে গেছে, কভার করে গেছে, সুইফট করে গেছে, মানে ঝাড় দেওয়ার মতো ঝেঁটিয়ে গেছে আর কি। ঠিক একই রকম ভাবে এই গ্রহটা যখন এই জায়গায় অবস্থান করবে, এইটা যদি তুমি ডিটি সময় বলেছো, ডেল্টা টি সময় বলেছো, ক্ষুদ্র সময়ে, তাহলে ওই একই সময়ে এইখানেও ওই গ্রহটিও কি করবে, সেম ক্ষেত্রফল অতিক্রম করবে। সেম ক্ষেত্রফল অর্থাৎ এর সমান ক্ষেত্রফল দেখো এইদিকে অনেকটাই কি হবে, বেশি হবে। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটার বিবৃতি যদি আমরা দিই, সূত্রটা হচ্ছে এরকম যে সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, মানে এই জায়গাতে একটা নির্দিষ্ট সময়ে যতটা ক্ষেত্রফল কভার করেছে এই জায়গাতে নির্দিষ্ট সময়ে কি করবে, ঠিক ততটা ক্ষেত্রফলই আমার কভার করবে। তাহলে ক্ষেত্রফল যদি কভার করতে চাই, দেখো এই ডেল্টা টি সময়ে এই জায়গাতে কতটা দূরত্বে গেছে, ও এইটুকু। ঠিক একই ক্ষেত্রফল বজায় রাখার জন্য এই জায়গাতে আরো অনেকটা দূরত্ব কি করতে হবে, অতিক্রম করতে হবে। তুমি তার মানে জিনিসটা এটুকু দাঁড়ালো যে সূর্যের থেকে যখন গ্রহের দূরত্ব বেশি রয়েছে সেই জায়গায় দেখো বেগ কি হবে, কম হবে, অক্ষীয় বেগ। আর যখন কাছে থাকবে সেই জায়গায় দেখো অনেকটা দূরত্ব অতিক্রম করতে হবে কম সময়ে। তাহলে এই জন্য এই অবস্থানে এর অক্ষীয় বেগ কি হবে, অনেকটাই বেশি হবে। এই সূত্রটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা যদি আমরা লিখি দেখো কি দাঁড়াবে, দেখো সূত্রের বিবৃতি বলছে যে সূর্য ও গ্রহের মধ্যে সংযোজক সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। অর্থাৎ ক্ষেত্রফল যেহেতু সমান, এটাকে বলা হয়ে থাকে ক্ষেত্রফল সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করলে সেটাকে এরিয়াল ভেলোসিটি বলা হয়ে থাকে। তোমাকে প্রমাণ করে দেখাতে বলবে যে দেখাও যে কোনো গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘোরে তার এরিয়াল ভেলোসিটি
ধ্রুবক থাকে, মানে ও সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো চলো সেই প্রমাণটা আমরা একটু দেখে নিই। দেখো, আমরা একটা উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে ফোকাসে রেখেছি। এই অবস্থানটা দেখাচ্ছে যে কোনো এক সময়ে একটি উপগ্রহ এই অবস্থানে ছিল। সূর্য এবং গ্রহের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে ধরো আমরা আর ধরেছি, দূরত্ব যেটা সেটা আর ধরা হয়েছে। এই জায়গা থেকে পি অবস্থানে গিয়ে থিটা কোণ করেছে, এই যে কেন্দ্রের সঙ্গে থিটা কোণ করেছে। তারও খুব ক্ষুদ্র সময় পরে, ক্ষুদ্র সময় পরে মানে আমরা খুব ক্ষুদ্র এখানে ডেল্টা টি ধরে নিচ্ছি, টিটা আমরা পাশে লিখলাম, খুব ক্ষুদ্র ডেল্টা টি সময়ে পি থেকে কিউ অবস্থানে গিয়ে এই কেন্দ্রে একটি ক্ষুদ্র কোণ ডি থিটা উৎপন্ন করেছে। তাহলে ডি থিটা যদি উৎপন্ন করে, আমরা বের করতে চাইছি ওই যে ডেল্টা টি সময়ে গ্রহটি কতটা ক্ষেত্রফলকে কভার করলো তার মান। যদি ধরা যায় যে ডেল্টা টি সময়ে গ্রহটি যে ক্ষেত্রফল অতিক্রম করে, ক্ষেত্রফল অতিক্রম করে তা ডেল এ হলে, সেটাও যদি খুব ক্ষুদ্র হয়, ডেল এ সমান আমরা কি লিখতে পারি? দেখো, এই যে অংশের তার ক্ষেত্রফল আমরা বের করব, ওটাকে আমরা ধরতে পারি একটা ত্রিভুজের মতো। দেখো এখানে পাশে আমরা তার ছবি দেখিয়েছি। এই কোণটাকে বলছি ডি থিটা, এটা হচ্ছে আর। এই অংশের মান কত হবে? এই অংশের মান আমরা জানি, এটা যদি ডিএস হয়, ডিএস সমান কত আছে? আর ইন্টু ডি থিটা। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমাকে যদি বের করতে হয়, দেখো যেহেতু ডিটি খুব ক্ষুদ্র, তাহলে এই অবস্থানটাও মানে এইটা যেটা আমরা পি বলেছি আর কিউ বলেছি, পি কিউ কি হবে? খুব কাছাকাছি অবস্থান করবে এইভাবে, পি আর কিউ খুব কাছাকাছি হবে, মানে এটা একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন মানে তুমি ভাবতে পারো এটা একটা ত্রিভুজের মতো হবে। যে ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, আর উচ্চতা কোনটা হবে না, উচ্চতা এই দিক থেকে নিতে পারি, এই উচ্চতাটা আরই আসবে, আর এর বিশাল কোনো ফারাক হবে না, যদিও এটা আমরা ধরে নিয়েছি একটা উপবৃত্তাকার পথ। তাহলে দেখো ডি এর অংশের মান কত হবে? এর ক্ষেত্রফল কত আসবে? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? আর ডি থিটা ইন্টু উচ্চতা। তাহলে মান কত এলো? হাফ আর স্কোয়ার ডি থিটা। ডেল টি এর মান খুবই যদি ক্ষুদ্র হয়, তাহলে লিমিটের ক্ষেত্রে আমরা কেমন লিখতে পারি? যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল এ বাই ডেল টি সমান, দেখো এই অংশটাকে আমরা যেটা লিখতে পারি, পুরোটা আসবে লিমিট করে দেওয়ার পরে হাফ আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, টি এর সাপেক্ষে মানে লিমিট করে দিলে এই টার্মটা এসে আমার হাজির হবে। এই ডি থিটা বাই ডিটি সমান কত লেখা যায়? ওমেগা সমান আমরা কি জানি? ডি থিটা বাই ডিটি। ওমেগা মানে কৌণিক বেগ, তাহলে এটাকে হাফ আর স্কোয়ার ওমেগা এমন লেখা যায়। এবার দেখো কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল সমান কত হয়? এম ভি আর হয়ে থাকে, বা ওমেগার টার্মে করলে এটা কত হয়? ভি সমান আর ওমেগা, আর ওমেগা ইন্টু আর, তাহলে এম আর স্কোয়ার ওমেগা। এই আর স্কোয়ার ওমেগা সমান কত লেখা যায়? অতএব আর স্কোয়ার ওমেগা সমান এলো এল বাই এম।
তাহলে এই অংশটাকে এই যে যেটা লিখেছি আমরা এটাকে লিমিট দিয়ে লেখা যায় ডিএ বাই ডিটি। এটা লেখা যায় ডিএ বাই ডিটি। তাই ডিএ বাই ডিটির মান কত এলো দেখো, ডিএ বাই ডিটি সমান এই আর স্কোয়ার ওমেগা হচ্ছে এল বাই এম, এলো এল বাই 2m। এটা আমরা একটা সমীকরণ দিলাম। এটা একটা সিস্টেম, যে সিস্টেমের বহিস্থ কোনো বল কিন্তু কাজ করছে না। বল তো ঠিক বলবো না, যেহেতু কৌণিক বা বৃত্তাকার পথে ঘুরছে, এখানে কোনো টর্ক কিন্তু কাজ করছে না। যদি টর্ক কাজ না করে মানে টাও এর মান যদি 0 হয় তাহলে কি হবে, কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। যেমন বাহ্যিক বল যদি 0 হয় তাহলে সেখানে রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, এখানে কি হবে, কৌণিক ভরবেগ অপরিবর্তিত থাকবে, মানে এল সমান কি হবে, কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক থাকবে। তাহলে এল যদি কনস্ট্যান্ট হয় ডিএ বাই ডিটির মান কত আসবে দেখো, কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট থাকবে। অর্থাৎ ওই যে গ্রহটার কথা বলছি সে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে এরিয়াটা কভার করবে তার কে যদি আমরা সময় দিয়ে ভাগ করি সেটা কি আসবে, কনস্ট্যান্ট আসবে। তাহলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ক্ষেত্রফলটাও কভার করবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এটি গেল আমার দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের প্রমাণ। এর পরের অংশ রয়েছে আমাদের তৃতীয় সূত্র। তো চলো আমরা তৃতীয় সূত্রটা একবার দেখে নিই কি বলছে। কেপলারের যে তৃতীয় সূত্র, সেই তৃতীয় সূত্রটা হলো যখন একটা গ্রহ কোনো সূর্যের চারিদিকে ঘুরবে তার মান কোন বিষয়ের উপর নির্ভর করবে সে সংক্রান্ত। কোন গ্রহের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ কালের বর্গ কক্ষপথের অর্ধপরাক্ষের মানে সেমি মেজর এক্সিস যেটাকে বলেছি আমরা, তার ঘনফলের সমানুপাতিক। মানে পর্যায়কালটা তুমি যদি টি ধরো, আমরা এখানে দেখিয়েছি দেখো, আর সেমি মেজর এক্সিসটাকে যদি আর ধরা হয়ে থাকে তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউ। এটি হচ্ছে তৃতীয় সূত্র। কি না, প্রদক্ষিণ কালের বর্গ কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক। এই সূত্রটা জন্য আমরা মূলত গোলাকার কক্ষপথ হিসাবেই ধরে থাকি, যে আমরা আগেই বললাম প্রথম সূত্র বলার সময় মোটামুটি ভাবে প্রায় গোলাকার, সেই গোলাকার ধরেই আমরা এর প্রমাণ করব। আমরা দেখিয়েছি যে সূর্যের ভর হচ্ছে এম এবং একটা গ্রহ তার ভর ছোট এম, সে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। সেই মহাকর্ষ বলের মান কত দেখো, জি এম এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ওদের মধ্যে মহাকর্ষ বল। যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তাহলে বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বল অবশ্যই চাই। সে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে না, এদের মধ্যে মহাকর্ষ বল। তাহলে অভিকেন্দ্র বলের মান কত, ক্রিয়াশীল যে অভিকেন্দ্র বলের কথা বা বল কাজ করছে তার মান হলো এম ভি স্কোয়ার বাই আর। এই দুটো কি হবে সমান, তাহলে জি এম এম বাই আর স্কোয়ার সমান এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে এম এম আমরা কি করতে পারি, কেটে নিতে পারি। তাহলে ভি স্কোয়ারের মান কত আসছে, জিএম বাই আর। এটা হলো কক্ষীয় বেগ। এবার আমাকে যদি পর্যায়কাল বের করতে হয়, পর্যায়কাল কি হয় না, টি টি সমান হলো 2 পাই বাই ওমেগা। ওমেগা মানে কৌণিক বেগ। আবার ভি সমান কি হয়ে থাকে, আর ওমেগা। ওমেগা সমান ভি বাই আর। এই মানটা এখানে বসালে যেটা দাঁড়াবে 2 পাই আর বাই ভি। ভি কে যদি আমরা এদিকে লিখি দেখো 2 পাই, আরটা রইল, ভি নিচে আছে ভি স্কোয়ারের টার্ম, তাহলে উপরে গিয়ে কত আসবে, ভি বাই জিএম তার রুট। এই ভি এর মান বসালে ওই জায়গাতে,
দেখো যদি স্কোয়ার করে দিই তাহলে টি স্কোয়ার সমান কত আসবে, 4πr² r/gm। 4π আর জিএমটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই আর স্কোয়ার আর আর মিলে কত আসবে, টি স্কোয়ার। এখানে ডিরেক্ট আমরা লিখতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল আর কিউ, ওদের মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে তার ঘনের মানে ঘনফলের সঙ্গে কি রয়েছে, সমানুপাতিক রয়েছে। তাহলে এই গেল আমাদের কেপলারের তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের যে প্রমাণ। আজকের পর্বে এটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও।